অলরেডি উদ্বোধন করে দিয়েছেন। অনুরাগ একটি সাহিত্য, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। আজকে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা সবচেয়ে বেশি দরকার, আজকে সমাজ ব্যবস্থাটা একেবারে ভেঙে পড়েছে। আজকে সমাজে সুস্থ সমাজ নাই। সুস্থ সমাজ না থাকার কারণ এইটাও একটা, আজকে সুস্থ সামাজিক বিভিন্ন চর্চা, সাংস্কৃতিক চর্চা, সাহিত্য চর্চা এগুলো করার জন্য যে সংগঠন দরকার সেগুলো আজকে অনুপস্থিত। গত 17টা বছর আমরা ভিন দেশের সংস্কৃতি নিয়ে চর্চা করেছি। ভিন দেশের আকাশ সংস্কৃতি আমাদের সংস্কৃতিকে অনেকটা খেয়ে ফেলেছে, এবং কোনো দেশে শিক্ষা ও সংস্কৃতি যদি উন্নত না থাকে তাহলে সেই দেশটা দাঁড়াতে পারে না। আমরা যখন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে দেশটা স্বাধীন করেছি, তখন লেখাপড়ায় আমরা পিছিয়ে থাকতে পারি, কিন্তু সামাজিক সাংস্কৃতিক দিক দিয়ে আমরা অনেক এগিয়েছিলাম। এগিয়েছিলাম বলেই পৃথিবীর ইতিহাসে কোনো দেশ খুঁজে পাওয়া যাবে না যার নিজের মায়ের ভাষার জন্য বুকে রক্ত দিয়েছে। কিন্তু আমাদের পূর্বে যারা ছিলেন এই ছাত্ররা সেই সময় এই বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য নিজের বুকে রক্ত দিয়েছে, তবু কিন্তু আপোষ করেনি। পৃথিবীর খুব কম দেশ আছে, এই সাবকন্টিনেন্টে দেখেন কোন দেশটা সরাসরি সশস্ত্র যুদ্ধ করে দেশটা স্বাধীন করেছে? ভারত বা পাকিস্তান আলোচনার মাধ্যমে স্বাধীন হয়েছে, কোনো যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয় নাই। অর্থাৎ সেই সময় আমাদের দেশপ্রেম, আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি আমরা অনেক এগিয়ে ছিলাম। তাহলে আজকে স্বাধীন দেশে কেন আজকে এই অবস্থা? আজকে এখানে কবি ডিজি থাকলেও তার বড় পরিচয়, সে একজন কবি। তার কবিতা আমরা শুনেছি, আবৃত্তি শুনেছি, পড়েছি। আজকে বাংলাদেশে নতুন প্রজন্মের স্টাইলিং কোথায়? আজকে নতুন প্রজন্মের অন্যান্য যে সমস্ত কবি বা সাহিত্যিক বলতে পারি, কয়জন আজকে জন্ম নিয়েছে? আজকে আমাদের নাটক, এক সময় চলচ্চিত্র কোথায় ছিল আর আজকে কোথায় চলে গেছে? কারণটা একটাই, যে আজকে যুব সমাজ, আজকে তরুণ সমাজের মধ্যে এগুলো নিয়ে চর্চা করার যে প্রয়োজন, সেই প্রয়োজনীয়তা অনেকে ভুলে গেছেন। সবাই এখন আমরা ব্যক্তি চিন্তায় বিভোর। আমি কি হব, আমি কি পাবো, আমি কি পেলাম, এই হিসাব করতে আমাদের ব্যস্ত। কিন্তু কিছু মানুষ তো থাকবে, কিছু মানুষ সমাজে থাকতে হবে যারা পাগলের মতো সংস্কৃতিকে ভালোবাসবে, যারা পাগলের মতো চলচ্চিত্রকে ভালোবাসবে, যারা নিজের চিন্তা না করে আমি কালকে কি খাবো সেই চিন্তা না করে একটা সুন্দর কবিতা জাতিকে উপহার দেবে, একটা গান রচনা করবে, যে গান দিয়ে মানুষ আলোড়িত হবে, আন্দোলিত হবে, সমাজ ব্যবস্থা গড়ে উঠবে। কিন্তু আজকে সেই তরুণ, সেই যুবক আজকে আমরা দেখতে পাই না। আজকে তরুণ আর যুবকদের মুখে যে সমালোচনার ভাষা আমরা শুনি, আজকে সিনিয়রদের সম্পর্কে যে শ্রদ্ধা নাই বললেই চলে, এগুলো একটা অবক্ষয়, এটা সামাজিক একটা অবক্ষয়। কাজে আমরা বলবো আজকে তরুণরা সামাজিক অবক্ষয়ের নেতৃত্ব দিলে হবে না। আজকে তরুণরা জেগে উঠতে হবে, এই সামাজিক অবক্ষয় থেকে দেশকে রক্ষা করা। দেশকে রক্ষা করতে হলে এই তরুণদেরকে, আমাদের বয়সে, আমাদের যখন বয়স ছিল তখন আমরা দেশের জন্য যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করে দিয়েছি। আজকে এই দেশ রক্ষা করার, আজকে গণতন্ত্রকে রক্ষা করার দায়িত্ব কার?
আজকে এই তরুণদের। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, দেশটাকে কিভাবে বিভক্ত করা হচ্ছে। দীর্ঘ 17 বছর এই দেশে ফ্যাসিবাদ ছিল। ফ্যাসিবাদের আমলে আমাদের সবকিছু ধ্বংস হয়েছে। যেমনি অর্থনীতি ধ্বংস হয়েছে, যেমনি আমাদের শিল্প ধ্বংস হয়েছে, ঠিক তেমনি ভাবে আমাদের সংস্কৃতিও ধ্বংস হয়েছে। তাই একটু ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। সবচেয়ে বড় কথা যে গণতন্ত্রের জন্য আমরা সেই পাকিস্তান আমল থেকে লড়াই করছি, এখন পর্যন্ত গণতন্ত্রটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি নাই। বারবার বাধাগ্রস্ত হয়েছে, বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, বারবার গণতন্ত্রহীন দেশ অবস্থায় এসেছে। একটু ধৈর্য ধরেন। গণতন্ত্র 5 বছরে, 2 বছরে, 4 বছরে প্রতিষ্ঠিত হয়ে যায় না, সেটার জন্য একটা সময় লাগে। কাজে গণতন্ত্র চর্চা তো শুরু হয়েছে, গণতন্ত্র চর্চা তো শুরু হয়েছে। আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান অন্তত এইটুকু তো পাশ করেছেন যে আগামী নির্বাচন তার অধীনে হবে না, একটি নিরপেক্ষ সরকারের অধীনে হবে, যেটা বেগম খালেদা জি একসময় পাশ করেছিলেন, কিন্তু বিগত স্বৈরাচার সেটাকে বাতিল করেছিলেন। গণতন্ত্রে এটা একটা পদক্ষেপ যে আমাকে জবাব দিতে না, 5 বছর যদি আমি ভালো কাজ করতে না পারি, জনগণ আমাকে বাতিল করে দিতে পারবে, জনগণ তার পছন্দ মতো সরকার প্রতিষ্ঠা করবে। অপেক্ষা করেন। কিন্তু এর আগেই যদি আপনি আবার সেই গণতন্ত্রের যাত্রাকে ব্যাহত করেন, তাহলে কি হবে? তাহলে আবার ফ্যাসিবাদ, আবার ব্যাক টু প্যাভিলিয়ন, আবার সেখানে ফিরে যাওয়া। এটার জন্যই কি আমরা যুদ্ধ করেছি? এটার জন্য কি 90 হয়েছে? এটার জন্য কি 24 হয়েছে? এটার জন্য হয় নাই। প্রশ্ন কিন্তু একটাই, কাজে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে। এখানে ভিনদেশি কোনো নাগরিক এসে দেশ চালাচ্ছে না, ভিন দেশের কোনো প্রেসক্রিপশনে আজকে বাংলাদেশ চলছে না, ভিন দেশের প্রেসক্রিপশনে আগামী নির্বাচন কিভাবে হবে সেটা ঠিক হচ্ছে না। এই দেশের নাগরিকরাই ঠিক করছেন, এই দেশের পার্লামেন্ট সেটাকে ঠিক করছে। কাজে ধৈর্য ধরেন না। 3-4 মাসের মধ্যে, 5 মাসের মধ্যে এমন কি হয়ে গেল ও যে জনগণ তাদের পক্ষে আছে? আরে জনগণ পক্ষে থাকলে তো আপনারাই ক্ষমতায় যাইতেন। আপনারা তো নির্বাচন আগে থেকেই বলতেছেন তারেক রহমানের কেউ চায় না, বিএনপির কেউ চায় না, কিন্তু দেখা গেল ভোটের মধ্যে সেই তারেক রহমানকেই বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী বানান। তো ধৈর্য ধরেন, জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা দেখান। দেশের অর্থনীতি কোথায় ছিল যখন তারেক রহমান রাষ্ট্রের দায়িত্ব নেয়? আমরা সবাই বলেছি যে অর্থনীতি শেষ, আমাদের টাকা পয়সা সব লোপাট করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনারাও বলেছেন, আমরাও বলেছি, এবং সেটা সত্য। এইরকম একটা অবস্থায় তিনি রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন। তারপরে তিনি দায়িত্ব নেওয়ার পরে মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু, তেলের সমস্যা শুরু হয়ে গেল, সেখানে সারা বিশ্বে এক অর্থনৈতিক আবার দুশ্চিন্তা, দুর্দশাগ্রস্ত মধ্যে পড়ল। সেই অবস্থায় তিনি দেশ চালাচ্ছেন। কি করেন? গ্যাসের জন্য বাটি নিয়ে বেরোইছেন। গ্যাস কি বিএনপির আমলে সমস্যার সৃষ্টি হয়েছে? এই গ্যাসের সংকট, এই বিদ্যুতের সংকট, এটা কি বিএনপির আমলে শুরু হয়েছে? এটা উত্তরাধিকার সূত্রে বিএনপি পেয়েছে। আগে সরকার ছিল যারা, তারা গ্যাস সংকট সমাধানের জন্য গ্যাস উৎখনন করে নাই, তারা প্রতিবেশী রাষ্ট্রের সাহায্যের জন্য এই দেশে নতুন কূপ সৃষ্টি করে নাই, নতুন গ্যাস সঞ্চালন হয় নাই। কাজে বিএনপি আসার আগেই আজকে যারা ওই পাতিল নিয়ে বেরোছিলেন, আপনাদের কাছে বুকে হাত দিয়ে বলেন যে আওয়ামী লীগের আমলে সমস্যা ছিল কি ছিল না? সেই সময় ছিল। সময় দেন, 5 মাসে সব হয়ে যাবে না। এটা হলো একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রটা কার লাভ হবে? কার লাভ করতে চান? বিএনপি এই দেশের জন্ম, বিএনপির জন্ম হয়েছে এই দেশে। বিএনপির নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছে। আবার যখন গণতন্ত্র হোঁচট খেয়েছে, জিয়া রহমান আবার গণতন্ত্র
ফিরিয়ে দিয়েছেন। আবার যখন গণতন্ত্র হোঁচট খেয়েছে বেগম খালেদা জিয়া ফিরিয়ে দিয়েছেন। আবার 17 বছর যখন গণতন্ত্র ছিল না, ধৈর্যের সাথে আন্দোলনের নেতৃত্ব দিয়ে তারেক রহমান আজকে আবার, আমরা বলি না, উনি নিজেও বলে না যে আমি ফিরিয়ে দিয়েছি, জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে আজকে গণতন্ত্র ফিরে এসেছে। এখানে ধৈর্য ধরেন, ধৈর্য ধরতে হবে তো। শুধু শুধু সমালোচনা করলে আর রাষ্ট্র ব্যবস্থাটাকে ভেঙে দিলে, অর্থনীতিকে আরো ক্ষতিগ্রস্ত করলে লাভবান হবে কারা? স্বৈরাচার লাভবান হবে। কাজেই বলবো যে আজকে তরুণদের, আজকে যুবকদের, আজকে সবচেয়ে বেশি আজকে চিন্তা করতে হবে দেশকে নিয়ে। নিজের চিন্তা করলে হবে না, নিজের চিন্তা করলে হবে না। 18 মাস একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট ছিল। এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের আমলে আপনারাই তো ক্ষমতায় ছিলেন। আপনারা এই দুইটা দল সেই সময় সরকারের উপর ভর করেছিলেন। সেই সময় কি হয়েছে? দেশটাকে আরো পিছিয়ে দিয়েছে, আরো পিছিয়ে দিয়েছেন। এই ঢাকা শহরে আজকের এই সমস্যা, আজকে রিক্সার সমস্যা প্রকট হয়েছে 18 মাসে। আজকে হকারের সমস্যা প্রকট হয়েছে 18 মাসে। কিছুই করেন নাই তারা, কিছুই করেন নাই। আমরা তো এসে এখন চেষ্টা করছি এবং অনেকাংশে তারেক রহমান সফল হয়েছে। কাজেই জিয়া রহমান কখনো ব্যর্থ হন নাই, খালেদা জিয়া কখনো ব্যর্থ হন নাই, তাদের সন্তান তারেক রহমান তিনিও ব্যর্থ হবেন না ইনশাআল্লাহ।